আমরা ক্লাস 11 এর মহাকর্ষ চ্যাপ্টারটা শুরু করেছিলাম এবং সেখানে নিউটনের মহাকর্ষ সূত্রটা পড়ানো হয়েছিল এবং নিউটনের মহাকর্ষ সূত্র কোথায় প্রযোজ্য বা প্রযোজ্য নয় এই সংক্রান্ত কিছু গল্প বলা হয়েছিল। যাই হোক, নিউটনের মহাকর্ষ সূত্রতে বলা হয়েছিল যে এই মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু কণা তাদের সংযোগকারী সরলরেখা বরাবর পরস্পরকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান এই আকর্ষণ বলের মান এফ সমান জি এম ওয়ান এম টু বাই আর স্কোয়ার, অর্থাৎ এফ সমানুপাতিক এম ওয়ান এম টু এবং এফ সমানুপাতিক ওয়ান বাই আর স্কোয়ার, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এবং এখানে জি হলো সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। তো এতটা পর্যন্ত আমাদের হয়েছিল। এটা ছিল আমাদের নিউটনের মহাকর্ষ সূত্র। তাহলে আজকে আমরা যেটা পড়বো সেটা হলো মহাকর্ষীয় ক্ষেত্র, গ্রেভিটেশনাল ফিল্ড। ফিল্ড এই যে ফিল্ড কনসেপ্ট, এটা প্রথম মাইকেল ফ্যারাডে আমাদের দিয়েছিলেন। তো মহাকর্ষীয় ক্ষেত্র এবং তার সেই সম্বন্ধে আমাদের ইলেকট্রিক ফিল্ড, তড়িৎ ক্ষেত্র সম্বন্ধে আমরা ক্লাস 12-এ পড়বো এবং সেখানে ফিল্ড সম্বন্ধে বেশি ধারণা দেওয়া হবে। মোট কথা, আমাদের ফিল্ড কি না, ফিল্ড হলো একটি ম্যাথমেটিক্যাল টার্ম। ফিল্ড হলো একটি ম্যাথমেটিক্যাল টার্ম। এটার মানে হলো যে যদি আমরা স্পেসের মধ্যে কোনো একটা বিষয়ের ভ্যালু প্রত্যেকটা পয়েন্টের জন্য আলাদা আলাদা অ্যাসাইন করি, বা যে যে ভ্যালু হবে সেগুলোকে যদি অ্যাসাইন করি, তাহলে যে ফিগারটা পাওয়া যাবে তাকে বলা হবে ফিল্ড। যেমন এই ঘরের টেম্পারেচারটা ঘরের প্রত্যেকটা পয়েন্টে বা বিভিন্ন পয়েন্টে কতটা করে টেম্পারেচার, সেগুলো যদি আমরা কোনো একটা আমরা জায়গাগুলোতে লিখে নিই, তাহলে ধরা যাক এটা 27 আছে, এটা এখানে 25 আছে, এখানে 24 আছে, এখানে 23 আছে, তাহলে যেটা পাবো সেটাকে বলা হবে আমাদের টেম্পারেচার ফিল্ড। তেমনি আমাদের কোনো একটা বস্তু আছে, এই বস্তুর চারপাশে যে প্রভাবটা লক্ষ্য করা যাবে, সেই প্রভাবটা প্রভাবের দরুন আমাদের এর চারিপাশের যে কোনো জায়গাতে যদি একটা ছোট এম ভরের বস্তুকে আমরা নিয়ে আসি, তাহলে সেই ছোট এম ভরের বস্তুটা এই আহ, বস্তু দ্বারা আকর্ষিত হবে। তাহলে এইবার তাহলে এখানে একটা বড় ক্যাপিটাল এম ভরের বস্তু আছে, এখানে একটা স্মল এম ভরের বস্তু আছে। এরা পরস্পরকে আকর্ষণ করছে। এখন এই ছোট এম ভরের বস্তুটাকে যদি তুলে নেওয়া হয়, তাহলে এই পি পয়েন্টে যেটা থাকবে তাকেই বলা হবে মহাকর্ষীয় ক্ষেত্র, বা সেটা হলো আমাদের এই জায়গার ফিল্ড। ফিল্ডের ডেফিনেশন হয় এরকম যে ফিল্ড আমাদের কোন একটা মহাকর্ষীয় ক্ষেত্রের জন্য ডেফিনেশন হবে এরকম: কোন একটি বস্তুর ভরের জন্য তার চারপাশের যে এলাকা জুড়ে অন্য কোনো ভর যদি রাখা হয়, তাহলে সেই ভরটি আকর্ষণ বল অনুভব করবে, সেই এলাকাটাকে বলা হবে মহাকর্ষীয় ক্ষেত্র। এবং আমরা এরপরে নেক্সট জিনিস যাব, সেটা হলো ক্ষেত্র প্রাবল্য মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে যদি একটা একক ভরের বস্তুকে রাখা হয়, সেই একক ভরের বস্তু যে পরিমাণ বল অনুভব করবে, সেটাই হলো সেই পি বিন্দুর মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য। ধরা যাক এটি হলো একটা ক্যাপিটাল এম ভরের বস্তু, এখান থেকে আর দূরত্বে পি বিন্দুতে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে হবে। তাহলে কি করবো না, এখানে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করার জন্য একক ভরের একটা বস্তুকে পি বিন্দুতে আনা হলো। পি বিন্দুতে একক ভরের বস্তুটা যখন আছে, তখন ক্যাপিটাল এম ভরের বস্তুটা যে পরিমাণ বল বা যে পরিমাণ আকর্ষণ বল প্রয়োগ করবে, সেটা হলো আমাদের পি বিন্দুর মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য। অর্থাৎ এখানে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য ই সমান জি এম ইন্টু 1/r² সমান হলো জি এম বাই আর স্কোয়ার। এটি হলো মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্যের মান। এবং যদি এটাকে ভেক্টরের আকারে লেখা যায়, তাহলে ই সমান হবে -gm/r² ইন্টু আর হেড। আর হেডের ডিরেকশন হলো আমাদের এইদিকে, এবং আকর্ষণ বল যেটা আছে সেই আকর্ষণ বলটা হলো এইদিকে। এদিকে হলো আর হেডের ডিরেকশন, আর এটা হলো আকর্ষণ বল এফ এর ডিরেকশন। এফ এর নয়, ইলেকট্রিক ফিল্ড ই এর ডিরেকশন, ম্যাগনেটিক গ্র্যাভিটেশনাল ফিল্ড ই এর ডিরেকশন। তাহলে ই সমান হলো -gm/r² ইন্টু আর হেড। এটা হলো আমাদের মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য।
এরপরে আমরা নেক্সট যে জিনিসটাতে যাব সেটা হলো অভিকর্ষ। মহাকর্ষ হলো এই ইউনিভার্সের যে কোনো দুটি বস্তুর মধ্যে আকর্ষণ, আর অভিকর্ষ হলো যদি দুটি বস্তুর মধ্যে একটি বস্তু পৃথিবী হয়, তাহলে পৃথিবী এবং অন্য যে কোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ আর তাকে বলা হবে অভিকর্ষ। তাহলে মহাকর্ষ ইউনিভার্সের যে কোনো দুটো বস্তুর মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ, আর অভিকর্ষ হইল দুটো বস্তুর মধ্যে যদি একটা পৃথিবী হয় আর একটা অন্য কোনো বস্তু হয়, তাহলে পৃথিবী বস্তুটাকে যে বলে আকর্ষণ করছে সেটাকেই বলা হবে আমাদের অভিকর্ষ। অর্থাৎ অভিকর্ষ হলো একটা বিশেষ, মহাকর্ষই কিন্তু একটা বিশেষ টাইপের। যে কোনো দুটি বস্তুর মধ্যে আকর্ষণ বল সেটা হলো মহাকর্ষ, আর যে কোনো দুটি বস্তুর মধ্যে একটা বস্তু যদি পৃথিবী হয় তাহলে তার নাম হবে অভিকর্ষ। এরপরে আমরা অভিকর্ষজ ত্বরণ ডিফাইন করব। অভিকর্ষজ ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ স্মল জি। অভিকর্ষজ ত্বরণকে ছোট হাতের জি দিয়ে লেখা হয়। অভিকর্ষজ ত্বরণের ডেফিনেশন হলো এরকম: অবাধে পতনশীল বস্তুর ত্বরণকে অভিকর্ষজ ত্বরণ বলে। ভূপৃষ্ঠের থেকে কাছাকাছি কিছুটা উপরে একটা বস্তুকে রাখিয়ে নিয়ে যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে বস্তুটা যে ত্বরণে নিচের দিকে নামবে সেই ত্বরণটাকেই বলা হবে অভিকর্ষজ ত্বরণ। অর্থাৎ ধরা যাক বস্তুর ভর এম, বস্তুর অভিকর্ষ, এখানে আমাদের অভিকর্ষজ ত্বরণ জি, বা বস্তুটাকে অবাধে ফেলা হলে মানে বায়ুর বাধা টাধা উপেক্ষা করা হলে বস্তুর ত্বরণ হলো জি, তাহলে পৃথিবী দ্বারা প্রযুক্ত বল এফ সমান কি হবে না, এফ সমান আমরা জানি এম এ, এখানে এ সমান জি, তাহলে এফ সমান এম জি, এফ সমান এম জি। আবার এম জি যেটা বলি আমরা, এইটা হইলো ওজন। অর্থাৎ ওজনের ডেফিনেশন হলো পৃথিবী অন্য কোনো একটা বস্তুকে, পৃথিবী তার নিকটবর্তী কোনো একটা বস্তুকে যে বলে আকর্ষণ করে সেটাই হলো বস্তুটার ওজন, সেটা হলো বস্তুটার ওজন, সেটা হলো আমাদের বস্তুটার ওজন। এছাড়া তাহলে তাহলে আমাদের এম ভরের বস্তুর উপর পৃথিবী দ্বারা আকর্ষণ বল সমান এফ। তাহলে একক ভরের বস্তুর উপর পৃথিবী দ্বারা আকর্ষণ বল সমান কত হইল না, এফ বাই এম, এফ বাই এম। আবার এফ বাই এম সমান, এফ সমান আমরা জানি এম জি বাই এম সমান জি। এই যে এফ বাই এম, এইটা হলো অভিকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য, অভিকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য। মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্যের মতন অভিকর্ষীয় ক্ষেত্র প্রাবল্যের ডেফিনেশন কি হবে না, পৃথিবী কোন একটা একক ভরের বস্তুকে যে পরিমাণ বলে আকর্ষণ করবে সেটা হলো অভিকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য। তাহলে এম ভরের বস্তুর উপর আকর্ষণ বল কত, এফ। একক ভরের বস্তুর উপর ক্রিয়াশীল আকর্ষণ বল কত, এফ বাই এম। তাহলে এইটা হলো অভিকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য। আবার এফ সমান আমরা জানি এম জি, তাহলে এফ বাই এম সমান কত হচ্ছে না, জি। তাহলে অভিকর্ষীয় ক্ষেত্র প্রাবল্যটাই কোন একটা বিন্দুর অভিকর্ষীয় ক্ষেত্র প্রাবল্যটাই হলো সেই বিন্দুতে অভিকর্ষজ ত্বরণ। তো ভূপৃষ্ঠে আমাদের অভিকর্ষজ ত্বরণের গড় মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের গড় মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা আমাদের অভিকর্ষজ ত্বরণ। এখন এই যে অভিকর্ষজ ত্বরণ স্মল জি আর সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক ক্যাপিটাল জি, দুটার মধ্যে পার্থক্যটা কি, না দুটো একই জিনিস নাকি আলাদা, না দুটো সম্পূর্ণ আলাদা জিনিস? এইটা হলো আমাদের অভিকর্ষজ ত্বরণ, এইটা হলো আমাদের সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। এর মান পৃথিবীর ভূপৃষ্ঠে এর গড় মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এবং ভূপৃষ্ঠ থেকে উপরে উঠলে বা ভূপৃষ্ঠের নিচে নামলে, ভূপৃষ্ঠ থেকে কিছু গভীরতায় প্রবেশ করলে অভিকর্ষজ ত্বরণের মানের পরিবর্তন হয়। কিন্তু যে কোনো অবস্থায় ক্যাপিটাল জি অর্থাৎ সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবকের মান
পরিবর্তন মানে অপরিবর্তিত থাকে, এর মান সবসময় 6.67 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কোয়ার কেজি টু দি পাওয়ার -2, এই ভ্যালুটাই সবসময় থাকে। তাই স্মল জি এবং ক্যাপিটাল জি দুটো আলাদা আলাদা রাশি, এদের নিয়ে কনফিউজ করে লাভ নেই। স্মল জি হলো অভিকর্ষজ ত্বরণ আর ক্যাপিটাল জি হলো সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুব। যাক, এই হলো আমাদের অভিকর্ষজ ত্বরণ। এরপরে আমরা দেখি যে অভিকর্ষজ ত্বরণ বিভিন্ন কারণে পরিবর্তন হয়। এর মধ্যে যে চারটি কারণ আমরা এখানে পড়ব সেটা হলো উচ্চতার সঙ্গে অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন, গভীরতার সঙ্গে অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন, এছাড়া পৃথিবীর অসম আকৃতির জন্য অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন এবং পৃথিবীর আহ্নিক গতির জন্য অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন। আচ্ছা, তার আগে ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের মানটা আমরা নির্ণয় করি। ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের রাশিমালা বা জিও পৃথিবীর গড় ঘনত্বের সম্পর্ক। ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের রাশিমালা বা জিও পৃথিবীর গড় ঘনত্বের সম্পর্ক। ধরা যাক পৃথিবীর ভর আমরা ধরছি বড় হাতের এম, ব্যাসার্ধ সমান ক্যাপিটাল আর। তাহলে পৃথিবীর ব্যাসার্ধ হলো ক্যাপিটাল আর, পৃথিবীর সমস্ত ভর তার কেন্দ্রে কেন্দ্রীভূত আছে ধরা হচ্ছে। ভূপৃষ্ঠে একটা স্মল এম ভরের বস্তুকে রাখা আছে। তাহলে পৃথিবীর কেন্দ্র এবং স্মল এম ভরের বস্তুর মধ্যবর্তী দূরত্ব কত না ক্যাপিটাল আর। তাহলে এম ভরের বস্তুর উপর ক্রিয়াশীল আকর্ষণ বল এফ সমান কত হবে না জি এম এম বাই আর স্কয়ার, জি এম এম বাই আর স্কয়ার। আবার ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ জি হলে বস্তুটার ওজন mg। আবার একটু আগে আমরা দেখলাম যে এখানে পৃথিবী আমাদের এই ছোট এম ভরের বস্তুটাকে যে বলে আকর্ষণ করবে সেটাই হলো তার ওজন, অর্থাৎ mg সমান gmm বাই আর স্কয়ার। mg সমান gmm বাই আর স্কয়ার। স্মল এম ক্যান্সেল হয়ে গেল, তাহলে জি সমান কত দাঁড়াইলো না gm বাই আর স্কয়ার। আবার পৃথিবীর গড় ঘনত্ব রো হলে পৃথিবীর গড় ঘনত্ব রো হলে ভর কতটা হবে না ভর হবে আয়তন 4/3 আর কিউব আয়তন এবং ঘনত্বের গুণফল। তাহলে অভিকর্ষজ ত্বরণ জি সমান কত? অভিকর্ষজ ত্বরণ জি সমান জি ইন্টু 4/3 আর কিউব রো बाय आर स्क्वायर और जी समान 4/3 ρ। এই সমীকরণটা থেকে আমরা পৃথিবীর গড় ঘনত্ব নির্ণয় করতে পারি। পৃথিবীর গড় ঘনত্ব যদি নির্ণয় করতে পারি তাহলে কি করা যাবে না রো সমান হলো 3g/4πgr। আর পৃথিবীর ব্যাসার্ধ আর সমান হলো গড়ে 6400 কিলোমিটার। তাহলে আর এর জায়গায় 6400 কিলোমিটার, জি এর জায়গায় 6.67 ইন্টু 10⁻11, ক্যাপিটাল স্মল জি এর জায়গায় 9.8, এগুলো বসালে আমরা পৃথিবীর গড় ঘনত্ব নির্ণয় করতে পারি। যাক, এটা হলো ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের রাশিমালা, অর্থাৎ আমাদের এখানে যে রাশিমালাটা দরকার সেটা হলো জি সমান gm বাই আর স্কয়ার। ক্যাপিটাল এম পৃথিবীর ভর, ক্যাপিটাল আর পৃথিবীর ব্যাসার্ধ। এরপরে আমরা যেটা করছি সেটা হলো উচ্চতার সঙ্গে অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন। উচ্চতার সঙ্গে অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন।
উচ্চতার সঙ্গে অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন। ধরা যাক এটা হলো পৃথিবী, পৃথিবীর ব্যাসার্ধ আর। আমাদের ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায়, ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায়, এই উচ্চতাটা এইচ, ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় একটা স্মল এম ভরের বস্তুকে রাখা হলো, স্মল এম ভরের বস্তুকে রাখা হলো। তাহলে দেখো এটা পৃথিবী। আমরা ধরতে পারি যে পৃথিবী অনেক ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত এবং পৃথিবীকে এখানে স্পেরিক্যাল ধরা হচ্ছে, গোল, একদম গোলক ধরা হচ্ছে, যদিও পুরোপুরি গোলক নয় এবং তার জন্য অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন হবে। তাহলে এখানে আমরা স্মল এম ভরের বস্তুর যদি রাখি, তাহলে পৃথিবী যে ছোট ছোট, আমরা যদি ধরি যে ছোট ছোট অনেক 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 ভর দ্বারা তৈরি, তাহলে প্রত্যেকটা ভর এই ছোট এম ভরের বস্তুটাকে আকর্ষণ করবে। এবং এই যতগুলো আকর্ষণ বল আছে, প্রত্যেকটা যদি লব্ধি নেওয়া হয় বা এরকম ভাবে যদি ভাবা হয়, পৃথিবীটা সিমেট্রি, তাই সিমেট্রিক একটা অবজেক্ট বা গোলক একটা সিমেট্রিক অবজেক্ট। আমাদের এখানে একটা বস্তু আছে, এই বাঁ দিকের পার্টটা এদিকে আকর্ষণ করছে, ডান দিকের পার্টটা এদিকে আকর্ষণ করছে, ফলে লব্ধি আকর্ষণ বল কেন্দ্র অভিমুখী হবে। অর্থাৎ পৃথিবীর টোটাল হোল পার্টটাই, পৃথিবীর টোটাল যে ভরটা, সেটা আমাদের ছোট এম ভরের বস্তুকে আকর্ষণ করছে এবং রেজাল্টেন্ট যেটা হবে সেটা লব্ধি যে আকর্ষণ বল হবে সেটা পৃথিবীর কেন্দ্র অভিমুখী হবে। তো যাই হোক, এখানে পৃথিবীর ভর ক্যাপিটাল এম, পৃথিবীর ব্যাসার্ধ আর, পৃথিবীর ভর, পৃথিবীর ব্যাসার্ধ, ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় পি বিন্দুতে এম ভরের বস্তুর উপর ক্রিয়াশীল আকর্ষণ বল সমান কত না, আমরা জানি এফ সমান জি এম এম বাই আর স্কোয়ার। এখানে আর সমান কত, এখানে স্মল আর সমান ক্যাপিটাল আর প্লাস এইচ, ক্যাপিটাল আর প্লাস এইচ। তাহলে এফ সমান কত দাঁড়াইলো না, জি এম এম বাই আর প্লাস এইচ এর স্কোয়ার। এফ সমান জি এম এম বাই আর প্লাস এইচ এর স্কোয়ার, এফ সমান জি এম এম বাই আর প্লাস এইচ এর স্কোয়ার। এটা হলো আকর্ষণ বল। এবং আমাদের যদি এইচ উচ্চতায় এই পি বিন্দুতে অভিকর্ষজ ত্বরণ জি ডেস হয়, তাহলে কত হবে না, এফ সমান এম জি ডেস। অতএব এম জি ডেস সমান জি এম এম বাই আর প্লাস এইচ এর স্কোয়ার। এম এম ক্যান্সেল আউট। এখানে দেখছি আমরা যে আগে আমরা ক্যালকুলেশন করেছিলাম জি সমান জি এম বাই আর স্কোয়ার আর ক্যাপিটাল জি এম সমান স্মল জি ক্যাপিটাল আর স্কোয়ার। তাহলে এখানে আমরা লিখছি স্মল জি ক্যাপিটাল আর স্কোয়ার বাই আর প্লাস এইচ এর স্কোয়ার, और जी डैश समान जी इंटू आर स्कोयर बाय आर प्लस এইচ এর স্কোয়ার। এইটাই হলো উচ্চতার সাথে অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন। যদি আমাদের এইচ ইকুয়াল টু 0 হয়, তাহলে জি ডেস সমান কত হবে, এই ইকুয়েশনটা থেকে জি ইন্টু আর স্কোয়ার বাই আর স্কোয়ার সমান জি। আবার আবার এইচ সমান যদি আমরা করি আর, যদি করি অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে বস্তুটাকে আর উচ্চতায়, ক্যাপিটাল আর উচ্চতায় রাখা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে জি ডেস সমান কত হবে না, জি ইন্টু আর স্কোয়ার বাই আর প্লাস আর তার স্কোয়ার সমান কত হইল জি বাই 4। তেমনি এইচ সমান যদি 2r করা হয়, তাহলে জি ডেস সমান জি ইন্টু 2 একে 3 জি বাই 9। অর্থাৎ উচ্চতা বৃদ্ধির সাথে অভিকর্ষজ ত্বরণ হ্রাস পাবে। এর যদি
অভিকর্ষজ ত্বরণ হ্রাস পাবে। আচ্ছা, এটাকে আমাদের যে এই যে সমীকরণ যেটা আছে সেটাকে আরেকটা আকারও লিখতে হয় যদি সেটা এইচ ইজ ভেরি ভেরি লেস দেন আর হয়। যদি আমাকে বলা হয় যে ভূপৃষ্ঠ থেকে 100 মিটার উচ্চতায় বা 200 মিটার উচ্চতায় বা 600 মিটার উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ কত হবে, সেক্ষেত্রে আমরা এইচ ইজ ভেরি ভেরি লেস দেন আর এই লজিকটা অ্যাপ্লাই করতে পারি। ওকে, তাহলে সেক্ষেত্রে কি হবে না, জি ডেস সমান হচ্ছে জি ইন্টু আর স্কোয়ার বাই আর প্লাস এইচ এর স্কোয়ার সমান জি বাই আর প্লাস এইচ বাই আর তার হোল স্কোয়ার সমান জি ইন্টু 1 প্লাস এইচ বাই আর তার হোল স্কোয়ার সমান জি ইন্টু 1 প্লাস এইচ বাই আর টু দি পাওয়ার -2 সমান জি ইন্টু 1 - 2h/r, যেহেতু এইচ বাই আর ইজ ভেরি ভেরি লেস দেন 1। এখানে আমরা একটা বাইনোমিয়াল এক্সপানশন ইউজ করলাম 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন সমান 1 প্লাস এন এক্স। যদি এক্স ইজ ভেরি ভেরি লেস দেন 1 হয় তাহলে আমরা করতে পারি 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন সমান 1 প্লাস এন এক্স। যেমন যেমন 1 প্লাস এক্স তার স্কোয়ার সমান 1 প্লাস 2x প্লাস এক্স স্কোয়ার। এবারে যদি এক্স যদি জিরোর কাছে খুব ছোট হয় তাহলে কি হবে না, এক্স স্কোয়ারটা আরো ছোট, তখন আমরা সেটাকে বাদ দিতে পারি, তাহলে এটা কি দাঁড়াবে 1 প্লাস 2x। তেমনি 1 প্লাস এক্সটা যদি কিউব করি আমরা তাহলে এটা হবে 1 প্লাস 3x প্লাস 3x স্কোয়ার প্লাস এক্স কিউব। এক্স এর মান যদি খুব ছোট হয় তাহলে 3x স্কোয়ারটাও বাদ দিয়ে যাবে, এক্স স্কোয়ার মান আরো ছোট, এক্স কিউবের মান আরো ছোট, অর্থাৎ এইখানে পাওয়ারটা সামনে চলে আসছে। তেমনি এখানে -2 যে পাওয়ারটা আছে সেটা সামনে চলে আসে। তো আমাদের তাহলে কি হলো না, জি ডেস সমান জি ইন্টু 1 - 2h/r। এই সূত্রটা তখনই প্রয়োগ করতে হবে যখন উচ্চতাটা খুব কম দেওয়া থাকবে, 100 মিটার, 50 মিটার, 150 মিটার, 200 মিটার। যদি এটাকেও ভাবে যে এইচ সমান r/2, এই সূত্র অনুসারে এইচ সমান r/2 উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ কত হবে। কোন সূত্র অনুসারে? এই সূত্রটা যদি কেউ ভুল করে অ্যাপ্লাই করে তাহলে কি হবে না, তাহলে এটা দাঁড়াবে জি ডেস সমান জি ইন্টু 1 - 2 ইন্টু r/2 বাই আর সমান জি ইন্টু 1 - 1 দ্যাট ইজ 0। অর্থাৎ এইচ সমান r/2 উচ্চতা অভিকর্ষজ ত্বরণ 0। কিন্তু যদি আমরা তার সঠিক ফর্মুলাটা অ্যাপ্লাই করি তাহলে কি দাঁড়াইতো, জি ডেস সমান জি ইন্টু আর স্কোয়ার বাই আর প্লাস r/2 তার স্কোয়ার সমান এটা হবে কত, 2 3 9 4 এর 9 জি, এবং এইটা সঠিক এইটা ভুল। তার জন্য জি ড্যাশ সমান জি ইন্টু 1 - 2h/r এই ফর্মুলাটা ব্যবহার না করে উচ্চতার সাথে অভিকর্ষজ ত্বরণের ক্ষেত্রে জি ড্যাশ সমান জি ইন্টু আর স্কোয়ার বাই আর প্লাস এইচ তার হোল স্কোয়ার ফর্মুলাটা ব্যবহার করা উচিত। এই ফর্মুলাটাই ব্যবহার করা দরকার বা উচিত। এরপরে আমরা দেখি যে উচ্চতার সাথে অভিকর্ষজ ত্বরণের পরিবর্তনের গ্রাফটা কিরকম হবে। না, এই যে আমি উপরে যে ক্যালকুলেশনটা করেছি সেই ক্যালকুলেশনে দেখো যে ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের মান সবচাইতে বেশি। এদিকে আমরা এইচ প্লট করছি, এদিকে আমরা জি প্লট করছি, জি এর ম্যাক্সিমাম ভ্যালু পাওয়া গেল কিছু একটা। তারপরে যত এদিকে এইচ প্লট করছি, এখানে এইচ ইকুয়াল টু 0 অর্থাৎ ভূপৃষ্ঠ অভিকর্ষজ ত্বরণের মান জি, তারপরে যত বাড়বে যত দূর যাবে অভিকর্ষজ ত্বরণের মান হ্রাস পেতে থাকবে। এটা অধিবৃত্তাকার, কারণ এখানে যে এইচ এর পাওয়ার সেটা হলো 2, এটা অধিবৃত্তাকার, অধিবৃত্তের সমীকরণ। এবং আমাদের এইচ ইকুয়াল টু ইনফিনিটি হলে জি ড্যাশ সমান 0 হবে, তাই এখানে গ্রাফটা কোনো সময়ই এইচ অক্ষকে স্পর্শ করবে না। আচ্ছা, এটা হলো উচ্চতার সাথে অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন। এরপরে আমরা নেক্সট যে জিনিসটাতে যাব সেটা হলো গভীরতার সঙ্গে অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন। গভীরতার সঙ্গে অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন।
গভীরতার সঙ্গে অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন। ধরা যাক এটা পৃথিবীর ব্যাসার্ধ ক্যাপিটাল আর, পৃথিবীর সমস্ত ভর তার কেন্দ্রে কেন্দ্রীভূত আছে। পৃথিবীর ব্যাসার্ধ তাহলে আর, পৃথিবীর ভর এম, আর গড় ঘনত্ব রো। আমরা কি করলাম না, ভূপৃষ্ঠ থেকে এক্স গভীরতায় পি বিন্দুতে তো অভিকর্ষজ ত্বরণের মান নির্ণয় করতে হবে। তার জন্য ওই পি বিন্দুতে একটা ছোট এম ভরের বস্তুকে রাখা হলো। এখন আমরা এই যে স্পেয়ার সেটাকে আমরা দুটো অংশে ভাগ করছি। একটা ভিতরের স্পেয়ার যেটার ব্যাসার্ধ হলো আর মাইনাস এক্স, আর বাইরের একটা খোলক যেটার চওড়া হলো এক্স। এখন আমাদের এই যে পি বিন্দুতে যে এম ভরের বস্তুটা আছে সেটাকে আমাদের এই বাইরের খোলকটায় আকর্ষণ করছে এবং ভিতরের খোলকটায় আকর্ষণ করছে। কিন্তু যেহেতু আমাদের বাইরের যে খোলকটা আছে, যেটার উইডথটা আছে আমাদের এক্স, তার জন্য এই ছোট এম ভরের বস্তুর উপর ক্রিয়াশীল আকর্ষণ বল 0 হবে। তার কারণ হিসেবে আমরা এটা বলতে পারি যে দেখো, এটাকে যদি আমরা সিমেট্রিতে ভাগ করি, দুটা সমান অংশে ভাগ করি, তাহলে ডান দিকের অংশের জন্য বলটা এদিকে হবে, আকর্ষণ বলটা বাঁ দিকেরটার জন্য আকর্ষণ বলটা এদিকে হবে, লব্ধি 0 হবে। আবার সেটাকে আমরা গাউসের সূত্র থেকে সঠিকভাবে নির্ণয় করতে পারি, এবং সেটা আমরা ইলেকট্রোস্ট্যাটিক্সে ক্লাস 12 ইলেকট্রোস্ট্যাটিক্সে সেটা দেখতে মানে ভালো করে পড়ানো যাবে। সেখানে দেখা যাবে যে কোন একটা পরিবাহী খোলক আছে, তার ভিতরে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য 0, বা তার ভিতরে কোন একটা আধানকে রাখা হলে সেই আধানটা কোনো বল অনুভব করবে। তাহলে আমাদের এই যে ছোট এম্বরের যে বস্তুটা আছে সেটা শুধুমাত্র ভিতরের যে গোলক যেটার ব্যাসার্ধ আর মাইনাস এক, এই গোলকটার জন্যই আকর্ষণ বল অনুভব করবে। তাহলে এরপর আমরা যে ভিতরের যে গোলকটা আছে তার ভর নির্ণয় করব। তাহলে ভিতরের গোলকের আগে আয়তন বের করি। আয়তন সমান 4/3 পাই আর মাইনাস এক্স তার কিউব। পৃথিবীর গড় ঘনত্ব রো সমান কত না, পৃথিবীর ভর বাই আয়তন। পৃথিবীর ভর এম আর আয়তন 4/3 পাই আর কিউব। তাহলে ভিতরের গোলকের ভর কতটা না, ভর এম ডেস সমান আয়তন গুণিত ঘনত্ব 4/3 পাই আর মাইনাস এক্স তার কিউব ইন্টু রো। আমরা রো এর জায়গায় এম বাই 4/3 পাই আর কিউব বসাতে পারি। 4/3 পাই ক্যান্সেল আউট, তাহলে কত দাঁড়াইল এম ইন্টু আর মাইনাস এক্স তার কিউব বাই আর কিউব, এম ইন্টু আর মাইনাস এক্স তার কিউব বাই আর কিউব। তাহলে এরপরে ছোট এম ভরের বস্তুর উপর ক্রিয়াশীল আকর্ষণ বল, ছোট এম ভরের বস্তুর উপর আকর্ষণ বল কি দ্বারা না, ওই যে ভিতরের গোলক দ্বারা। এফ সমান জি এম ড্যাশ এম বাই, দেখো এই দূরত্বটা কত আর মাইনাস এক্স, তাহলে এই ভিতরের গোলকটা থেকে আমাদের ছোট এম ভরের বস্তুটার দূরত্ব হইল আর মাইনাস এক্স, তাহলে এটা হইল আর মাইনাস এক্স তার স্কয়ার। এরপর আমরা ভ্যালুসগুলো যদি আমরা পুট করি তাহলে হচ্ছে জি ইন্টু আর মাইনাস এক্স তার কিউব বাই আর কিউব ইন্টু এম বাই আর মাইনাস এক্স তার স্কয়ার। উপরে লিখছি সমান কত হচ্ছে না, সমান হচ্ছে জি এম বাই আর কিউব ইন্টু আর মাইনাস এক্স। আবার আমরা জানি জি এম সমান জি আর স্কয়ার বাই আর কিউব ইন্টু এটি কত দাঁড়ালো এম জি ড্যাশ, আচ্ছা এখানে স্মল এম একটা আছে, ইন্টু আর মাইনাস এক্স। অতএব আচ্ছা এটা বলটা। আবার ওই বিন্দুতে অভিকর্ষজ ত্বরণ যদি জি ড্যাশ হয়
তাহলে এম জি ড্যাশ সমান এম জি ড্যাশ, আর এম জি ড্যাশটা হইলো আমাদের এফ, এম জি ড্যাশটা হইলো আমাদের এফ সমান কত হইলো এম ইন্টু জি আর স্কোয়ার বাই আর কিউব ইন্টু আর মাইনাস এক্স, और जी डैश समान जी इंटू आर माइनस एक्स बाई आर समान जी इंटू वन माइनस एक्स बाई आर। এটা হলো গভীরতার সঙ্গে অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন। তাহলে গভীরতার সঙ্গে অভিকর্ষজ ত্বরণের পরিবর্তনের যে ইকুয়েশন সেটা কি দাঁড়ালো জি ড্যাশ সমান জি ইন্টু ওয়ান মাইনাস এক্স বাই আর, জি ড্যাশ সমান জি ইন্টু ওয়ান মাইনাস এক্স বাই আর। এখন দেখো যদি ভূপৃষ্ঠে এক্স এর মান কত জিরো, দেন জি ড্যাশ সমান কত হবে জি। যদি আর গভীরতায় আমরা প্রবেশ করি অর্থাৎ পৃথিবীর কেন্দ্রে চলে যাই, ভূপৃষ্ঠ থেকে আর গভীরতায় নামছি, তাহলে কোথায় পৌঁছবে পৃথিবীর কেন্দ্রে, পৃথিবীর কেন্দ্রে জি ড্যাশ সমান কত হবে না জি ইন্টু ওয়ান মাইনাস আর বাই আর সমান কত জি ইন্টু ওয়ান মাইনাস ওয়ান সমান জিরো। পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণের মান জিরো, জিরো হবে কোথায় না পৃথিবীর কেন্দ্রে, পৃথিবীর কেন্দ্রে। যদি আমরা এক্স এর সাথে গভীরতার সাথে অভিকর্ষজ ত্বরণের গ্রাফটা অঙ্কন করি তাহলে সেটা এরকম হবে, এইটা হলো সর্বোচ্চ মান, এইটা হলো ভূপৃষ্ঠ, এইচ ইকুয়াল টু জিরো, এইখানে সর্বোচ্চ মান দিয়ে ধীরে ধীরে কমতে কমতে আমাদের এইখানে ভ্যালুটা জি এর ভ্যালুটা না এটা কত না এইচ ইকুয়াল টু আর, সরি এক্স ইকুয়াল টু আর, এক্স ইকুয়াল টু আর এ অভিকর্ষজ ত্বরণটা শূন্য হবে। এখন যদি পৃথিবীর কেন্দ্র থেকে যত বাইরের দিকে যাওয়া হবে, পৃথিবীর কেন্দ্র থেকে যাই হোক, এরপরে আমরা দেখি যে পৃথিবীর কেন্দ্র থেকে যত বাইরের দিকে যাব অভিকর্ষজ ত্বরণের কিরূপ পরিবর্তন হবে। না আমরা দেখলাম যে যদি এটা পৃথিবী একটা স্পেয়ার হয়, স্পেয়ার ধরছি আমরা, তাহলে যত নিচের দিকে নামা যাবে অভিকর্ষজ ত্বরণের মান কমতে থাকবে, যেটা ডিক্রিজ হবে, যত উপরের দিকে উঠা যাবে সেক্ষেত্রে অভিকর্ষজ ত্বরণের মান হ্রাস পাবে। এখন পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণের মান কত না জিরো, ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের মান কত না জি ড্যাশ সমান জি, উপরে যত উঠা যাবে তত অভিকর্ষজ ত্বরণের মানটা আমাদের হ্রাস পেতে থাকবে। ভূপৃষ্ঠ থেকে মানে গভীরতার সঙ্গে অভিকর্ষজ ত্বরণের পরিবর্তনের সমীকরণ হলো জি ড্যাশ সমান জি ইন্টু ওয়ান মাইনাস এক্স বাই আর, উচ্চতার সাথে অভিকর্ষজ ত্বরণের পরিবর্তনের ইকুয়েশন হলো জি ড্যাশ সমান জি ইন্টু আর স্কোয়ার বাই আর প্লাস এইচ এর স্কোয়ার। তাহলে এটা যদি আমরা গ্রাফে প্লট করি তাহলে সেটা এরকম দাঁড়াবে, এদিকে আমরা জি ড্যাশ কে প্লট করছি অভিকর্ষজ ত্বরণকে, এটা হলো পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব, পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব, পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্বের দিকে প্লট করছি, আর উপরের দিকে অভিকর্ষজ ত্বরণকে আমরা প্লট করছি। পৃথিবীর কেন্দ্র, এখানে পৃথিবীর কেন্দ্র, এটা পৃথিবীর কেন্দ্র থেকে যত উপরে উঠা যাবে অভিকর্ষজ ত্বরণের মান বৃদ্ধি পেতে পেতে ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের সর্বোচ্চ মান জি পাওয়া যাবে। এরপর যত বাইরের দিকে যাওয়া যাবে সেক্ষেত্রে গ্রাফটা আমাদের এরকম ভাবে পরিবর্তন হবে। এইটা হলো আমাদের ভূপৃষ্ঠ। যাই হোক, এই হলো উচ্চতা এবং গভীরতার সাথে অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন। এরপর আমরা আরো দুটো জিনিস আছে, তার মধ্যে একটা হলো পৃথিবীর অসম আকৃতির জন্য অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন। পৃথিবী পুরোপুরি স্ফেরিক্যাল না হয়ে একটুকু উত্তর দক্ষিণ মেরুর দিকে সামান্য চ্যাপ্টা থাকে, উত্তর মেরু দক্ষিণ মেরু। তো এইটা হলো আমাদের বিষুব রেখা। তাহলে এই জায়গার পোলের এই জায়গার রেডিয়াস যদি R1 হয়, অর্থাৎ আমাদের বিষুব রেখা বরাবর, সরি আমাদের এই রেখা বরাবর রেডিয়াস যদি R1 হয় এবং উত্তর এবং দক্ষিণ মেরু সংযোগকারী রেখা বরাবর পৃথিবীর ব্যাসার্ধ যদি R2 হয়, তাহলে আমরা দেখছি R1 ইজ গ্রেটার দেন R2। অতএব নিরক্ষরেখার উপর অভিকর্ষজ ত্বরণ G1 সমান, নিরক্ষরেখার উপর অভিকর্ষজ ত্বরণ G1 সমান মানে
তাহলে নিরক্ষরেখার উপর অভিকর্ষজ ত্বরণ G1 সমান হলো Gm/r1 স্কয়ার, এবং যে কোনো মেরুর উপর অভিকর্ষজ ত্বরণ G2 সমান হচ্ছে Gm/r2 তার স্কয়ার। তাহলে এই দুটোকে যদি আমরা রেশিওটা নির্ণয় করি, G1/G2 সমান কি হবে না, r2 স্কয়ার/r1 স্কয়ার। অর্থাৎ যেহেতু আমাদের r1 ইজ গ্রেটার দেন r2, তাই G2 ইজ গ্রেটার দেন G1, অর্থাৎ নিরক্ষরেখার তুলনায় মেরুতে অভিকর্ষজ ত্বরণের মান বেশি হবে। এটা হলো পৃথিবীর অসম আকৃতির জন্য অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন। এরপরে আমরা লাস্ট যে জিনিসটা নিচ্ছি সেটা হলো পৃথিবীর আহ্নিক গতির জন্য অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন। তো আমাদের এর আগে যে টপিকটা বলছিলাম যে নিরক্ষরেখায় অভিকর্ষজ ত্বরণের মান কম হবে মেরুর তুলনায়, তো কতটা কম হবে না, প্রায় 1.8 সেন্টিমিটার/সেকেন্ড স্কয়ার কম হয়। এরপর হলো পৃথিবীর আহ্নিক গতির জন্য অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন। তো এই জিনিসটা বোঝার জন্য আমাদের বৃত্তীয় গতি চ্যাপ্টারটা জানতে হবে। তো বৃত্তীয় গতি চ্যাপ্টারে কি আছে না, যদি কোনো একটা বস্তু আর ব্যাসার্ধে বৃত্তাকার পথে ভি গতিবেগে ঘুরে, তাহলে বাইরের দিকে একটি অপকেন্দ্র বল কাজ করে। সেই বাইরের দিকে অপকেন্দ্র বলটা হলো mv²/r। এখানে m কি না, m হলো বস্তুটার ভর। তো আমাদের পৃথিবী নিজের অক্ষের সাপেক্ষে ঘুরছে। তাহলে ধরা যাক এইটি হলো পৃথিবীর ব্যাসার্ধ আর, এটা তার উত্তর দক্ষিণ মেরু কানেক্টিং অক্ষ, এটা নিরক্ষরেখা। আমাদের থিটা অক্ষাংশে একটা m ভরের বস্তুকে রাখা হয়। পৃথিবীর কৈনিক বেগ সমান ওমেগা। তো আমাদের পৃথিবীতে যদি এরকম ভাবে ওমেগা কৈনিক বেগে ঘুরে, এরকম ভাবে রোটেট করে, তাহলে ছোট m ভরের বস্তুটা এরকম বৃত্তাকার পথে ঘুরবে। তাহলে যে বৃত্তাকার পথে ঘুরছে তার ব্যাসার্ধ যদি r হয়, স্মল r, পৃথিবীর ব্যাসার্ধ যদি ক্যাপিটাল R হয়, এই কোণটা যদি থিটা হয়, তাহলে এটার নাম দিলাম ও, এটার নাম দিলাম পি, এটার নাম দিলাম কিউ। ত্রিভুজ OPQ থেকে আমরা পাবো PQ বাই OP সমান cos থিটা, और PQ সমান OP cos থিটা। PQ সমান কি হবে না, স্মল r সমান ক্যাপিটাল R cos থিটা। এই বৃত্তাকার পথে ঘোরার জন্য ছোট m ভরের বস্তুটা বৃত্তপথের বাইরের দিকে যে বল অনুভব করবে তার মান হলো m⍵²r। আমি একটু আগে বলতেছিলাম অপকেন্দ্র বলের মান mv²/r। তাহলে mv²/r টাকে m⍵²r আকারে লিখতে পারি কিভাবে না, v সমান হলো ω/r, তাহলে এটা কি দাঁড়ালো m⍵²r² সমান m⍵²r। তাই এখানে অপকেন্দ্র বলটাকে m⍵²r লিখলাম। এই m⍵²r এর এই কোণটা যদি থিটা হয়, এই কোণটা থিটা, তাহলে m⍵²r এর এই বরাবর উপাংশ হলো m⍵²r cos থিটা। এবং পৃথিবীর ওজন কোন দিকে কাজ করছে না, পৃথিবীর ওজন কাজ করছে পৃথিবীর কেন্দ্রের দিকে। তাহলে এই যে আমাদের যে পি বিন্দু আছে তার উপর পৃথিবীর কেন্দ্রের দিকে mg পরিমাণ বল কাজ করছে, বাইরের দিকে m⍵²r cos থিটা পরিমাণ বল কাজ করছে। কিন্তু পৃথিবী পৃষ্ঠের উপরেই বস্তুটা আছে, তাই mgটা আমাদের বেশি হবে, তবে বস্তুটা এখানে আছে, বা বস্তুটা আমাদের ক্ষেত্রে এই সেম ঘটনাই ঘটছে। আমরা তো দাঁড়াই আছি, বা কোনো একটা পুকুরে যদি কেউ ঝাঁপ দেয়, তাহলে সে ঝাঁপ দিতে পারবে, নিচের দিকে নামবে কেন না, mgটা তার বেশি পড়ে m⍵²r cos থিটার থেকে। m⍵²r cos থিটা যদি বেশি হয় তাহলে তো সবাই উড়ে যাবে আকাশের দিকে। যাই হোক, তাহলে লব্ধি বল mg এর সমান কত না, mg মাইনাস m⍵²r cos থিটা সমান m ইন্টু g মাইনাস ω², ছোট আর এর জায়গায় বসালাম বড় আর,
cos থিটা আর একটা cos থিটা আছে। এখানে জিডেস হলো অভিকর্ষজ ত্বরণের মান সেখানে। তাহলে এটা হলো এম জিডেস সমান এম এম কেটে দিলাম। তাহলে জিডেস সমান কত হলো না জি ইন্টু ওকে জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার থিটা। এখন আমাদের নিরক্ষরেখার উপর এবং মেরুতে অভিকর্ষজ ত্বরণের মান কি হবে সেটা নির্ণয় করতে হবে। নিরক্ষরেখার উপর থিটার মান কত না 0 ডিগ্রি। তাহলে জি এর সমান হবে জি মাইনাস ওমেগা স্কোয়ার আর, কারণ cos 0 এর মান 1। তাহলে নিরক্ষরেখার উপর জি এর সমান হবে জি মাইনাস ওমেগা স্কোয়ার আর, অর্থাৎ আমাদের যে জি, যার ভ্যালু আমরা অরিজিনাল ভ্যালু যেটা, তার থেকে ওমেগা স্কোয়ার আর কম হবে। যদি পার্সেন্টেজে যাওয়া যায় তাহলে আমাদের 0.34% চেঞ্জ হবে। এরপরে আমাদের মেরুতে আমাদের থিটা সমান কত হচ্ছে 90 ডিগ্রি। তাহলে জি এর সমান কত না জি মাইনাস কস 90 মানে 0। তাহলে জি মাইনাস 0 সমান জি, অর্থাৎ মেরুতে অভিকর্ষজ ত্বরণের মানের কোনো পরিবর্তন হবে না পৃথিবীর আহ্নিক গতির জন্য। এগুলাই হলো আমাদের বিভিন্ন কারণে অভিকর্ষজ ত্বরণের পরিবর্তনের। থ্যাংক ইউ।